আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 17 মার্চ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কংগ্রেস নেতার পাকিস্তান যুগ, তথ্য ফাঁস সেপ্টেম্বরেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, যে কোনো তদন্তের জন্য প্রস্তুত, প্রতিক্রিয়া সাংসদ গৌরব গগৈ। মহাকুম্ভে মৃত হাইলাকান্দির নীতিপালের পরিবারকে 25 লক্ষ যোগী সরকারের। শীঘ্রই শুরু হবে পিএমওআইয়ের জিও ট্যাগিং, বললেন মন্ত্রী কৌশিক। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে তপ্ত দিল্লি, মুসলিম প্রতিবাদীদের সামনে হনুমান চালিসা পাঠ হিন্দুত্ববাদীদের। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে আজ শপথ নিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। শীর্ষ আদালতে কার্যকালের মেয়াদ 6 বছর। নতুন মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর জুনে চালু হবে, ঘোষণা গৌতম আদানির। শীঘ্রই ফেরত দেওয়া হবে অধিগৃহীত জমি, কেন্দ্রীয় সরকার চালু করছে নতুন ন্যাশনাল হাইওয়ে নীতিমালা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শুরু হলো ভারতীয় সেনা ও জঙ্গিদের গুলির লড়াই, উত্তপ্ত পরিস্থিতি জম্মু কাশ্মীরে। এবং সর্বশেষ খবরটি হলো, দুষ্কৃতীর গুলিতে হাফিজ ঘনিষ্ঠ নেতা আবুল কাতালের রহস্য মৃত্যু। পাকিস্তানের মাটিতে খতম আরেক ভারত বিরোধী জঙ্গি। এবারে শুনুন বিস্তারিত খবর। কংগ্রেস নেতার পাকিস্তান যুগ, তথ্য ফাঁস সেপ্টেম্বরেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, যে কোনো তদন্তের জন্য প্রস্তুত, বললেন গৌরব গগৈ। প্রদেশ কংগ্রেস নেতা রিতম সিংয়ের গ্রেফতারের ঘটনায় দিল্লি পর্যন্ত তুলপাড়। সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশও এ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করে টুইট করেছেন। জয়রাম রমেশের টুইট নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, রিতম সিংয়ের ঘটনায় পিছিয়ে পড়া জাতির মহিলার আত্মসম্মানের বিষয় জড়িত হয়ে পড়েছে। কেবল এই ঘটনাই নয়, সেপ্টেম্বরে কংগ্রেসের এক সিনিয়র নেতার আইএসআই ও পাকিস্তান যুগ নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস হবে বলে জয়রাম রমেশকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে কংগ্রেস নেতা তথা লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈ, তিনিও তার পত্নীর বিরুদ্ধে আইএসআই যুগ নিয়ে উঠা অভিযোগের জবাবে বলেন, এ ব্যাপারে তদন্ত হলে তার কোনো আপত্তি নেই। সিট তার কাজ করুক, তাকে জিজ্ঞাসাবাদ করুক, তিনি প্রস্তুত আছেন। কোথায় যেতে হবে বলুক, তিনি নিজেই যাবেন বলে মন্তব্য করেন গৌরব গগৈ। রিতম সিংয়ের গ্রেফতারের ঘটনা সম্পর্কে গগৈ বলেন, রিতমের পরিবার অসমবাসীকে আইনি শিক্ষা দিয়েছে। কোনো নোটিশ ছাড়া যে পুলিশ কোনো ব্যক্তির করে প্রবেশ বা গ্রেফতার করতে পারে না, তা বুঝিয়ে দিয়েছেন রিতম। ম্যাজিস্ট্রেট এ সংক্রান্ত একটি কাগজ নিয়ে আসার পরই আইনজীবী রিতম সিং সহযোগিতা করেন, মন্তব্য সাংসদ গগৈ। এদিকে বিজেপি বিধায়ক মানব ডেকা ও তার স্ত্রী রাজর্ষি ডেকা শইকিয়ার এজাহারের ভিত্তিতে পুলিশ কংগ্রেস নেতা রিতমকে গ্রেফতার করে লখিমপুরে নিয়ে গেছে। একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে কংগ্রেস নেতার বিরুদ্ধে। রবিবার লখিমপুরের আদালতে হাজির করা হলে আদালত রিতমকে জেলে প্রেরণ করে। অন্যদিকে কংগ্রেস নেতা রিতম সিংয়ের গ্রেফতারের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তিনি বলেন, আসাম পুলিশকে সরকার বেতন দেয় না বাজপেয়ী ভবন থেকে দেওয়া হয়, এই প্রশ্ন তোলার সময় এসেছে। তার অভিযোগ, মানব ডেকার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করেনি। সোনিয়া গান্ধীর ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেও আসাম পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ডিএনএ নিয়ে অভিযোগ উত্থাপন হলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে না। অপরদিকে মহাকুম্ভে মৃত হাইলাকান্দির নীতিপালের পরিবারকে 25 লক্ষ যোগী সরকারের। হাইলাকান্দির ব্যবসায়ী নীতিপালের পরিবার অবশেষে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভ মেলায় এবছর ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নীতিপালের পরিবার এই অর্থ পেয়েছে। উল্লেখ্য, গত 29 জানুয়ারি মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে প্রাণ হারান হাইলাকান্দির 5 নং ওয়ার্ডের বাসিন্দা নীতিপাল। তিনি ছিলেন এবছরের কুম্ভ মেলায় নিহত একমাত্র আসামবাসী। এই আর্থিক সহায়তা পেয়ে নীতিপালের স্ত্রী গায়ত্রী পাল উত্তরপ্রদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়কেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। গায়ত্রী দেবী বলেন, আমি স্বামীকে ফিরে পাবো না, কিন্তু এই সহায়তা আমাদের পরিবারকে কিছুটা স্বস্তি দেবে। আমি উত্তরপ্রদেশ সরকার এবং আসাম সরকারের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বরাকের মন্ত্রীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তারা দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এদিকে হাইলাকান্দির অনেক বাসিন্দাই নীতিপালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিকে ন্যায় বিচার হিসেবে দেখছেন। অপরদিকে শীঘ্রই শুরু হবে পিএমওআইয়ের জিও ট্যাগিং, বললেন মন্ত্রী কৌশিক। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এক ঐতিহাসিক প্রকল্প শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রকল্পটি হলো মহিলা উদ্যমিতা অভিযান। ফুলেরতলের লক্ষ্মীপুর খণ্ড উন্নয়ন কার্যালয়ের ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে স্থানীয় কমিউনিটি ক্যাডার
ASRLM এর সঙ্গে এক আলোচনা সভায় এই তথ্য জানান বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সভায় মন্ত্রী কৌশিক রায় বিভিন্ন এসএইচজির সদস্যদের নাম সরকারি নিয়ম অনুসারে অন্তর্ভুক্ত করা হয় এবং তারা যাতে এই প্রকল্পের লাভ উঠাতে পারেন সেই বিষয়ে নজর রাখতে সিআরপিদের নির্দেশ দেন। পাশাপাশি তিনি বলেন, শীঘ্রই প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিংয়ের কাজও শুরু হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে উপযুক্ত সুবিধা প্রাপকদের তালিকাভুক্ত করা হয়। এ ব্যাপারে সঠিকভাবে দায়িত্ব পালন করতে জীবিকা সখী ও সিআরপিদের নির্দেশ দেন মন্ত্রী কৌশিক। সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, মণিপুর উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রীনা সিংহ, বিজেপির 3 মণ্ডল সভাপতি সহ স্থানীয় বিডিও সহ বিভাগীয় আধিকারিকরা। অপরদিকে আজ ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড। এতে বিভিন্ন মুসলিম সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি অনেক বিরোধী সংসদ সদস্যও রয়েছেন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন AIMIM সভাপতি আসাদউদ্দিন ওয়াইসিও। আর সেই বিক্ষোভ অবস্থানের বিরোধিতায় সেখানেই পাল্টা অবস্থান শুরু করলো হিন্দু সংগঠনের লোকজন। রিপোর্ট অনুযায়ী হিন্দু বিক্ষোভকারীরা মুসলিম সংগঠনগুলোর সামনে বসে পড়ে হনুমান চাল্লিশা পাঠ করে রাস্তায় বসেই তারা জয় শ্রীরাম স্লোগানও তুলেন। এদিকে মুসলিম পার্সোনেল ল বোর্ডের বিক্ষোভ নিয়ে বিজেপি নেতা প্রদীপ ভান্ডারী বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড প্রমাণ করেছে যে তারা কংগ্রেসের বি টিম এবং এটিও স্পষ্ট করে দিয়েছে যে এটি ভারতের ঐক্য ও অখণ্ডতার পক্ষে বিপজ্জনক। ওয়াকফ আইনটি কৃষক, দরিদ্র মুসলিম ও দলিতদের অধিকার এবং বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের বাস্তবায়ন সম্পর্কিত। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে রাস্তায় পিকেটিং অসাংবিধানিক, যে কোনো অসাংবিধানিক কাজকে আইনত মোকাবিলা করব আমরা। ওয়াকফ বিলের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের এই প্রতিবাদ কর্মসূচির সমালোচনা করেছেন বিজেপি সাংসদ এবং ওয়াকফ বিল 2024-এর যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। তিনি দাবি করেন যে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি সমাজে বিভাজন তৈরি করতে পারে এবং সংসদের আইন প্রণয়নের অধিকারকে চ্যালেঞ্জ করতে পারে। বিজেপি সাংসদ আরও বলেন, মুসলিম পার্সোনেল ল বোর্ড ইতিমধ্যেই কমিটির কাছে তাদের উদ্বেগের বিষয়টি জানিয়েছে এবং সেই বিষয়গুলো রিপোর্টে বিবেচনা করা হয়েছে। সংবাদ সংস্থা ANI-কে বিজেপি সাংসদ বলেন, এই সংশোধনীর পরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডকে ডেকেছিল যৌথ সংসদীয় কমিটি এবং ওয়াকফ কমিটির সামনে AIMPLB যে উদ্বেগ উত্থাপন করেছে সেই বিষয়গুলি আমরা নোট করেছি। শুধু তাই নয়, আমরা এটিকে আমাদের প্রতিবেদনের একটি অংশ করেছি। তাহলে কেন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাতে যাচ্ছেন তারা? সংশোধনীর পর আরও ভালো আইন হতে যাচ্ছে। দরিদ্র মহিলা, বিধবা ও শিশুরা ওয়াকফের মাধ্যমে উপকৃত হবেন। অপরদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন জয়মাল্য বাগচি। আজ তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। গত 6 মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকার তার নিয়োগে ছাড়পত্র দিয়েছিল। এর 1 সপ্তাহ পরেই তাকে শীর্ষ আদালতে উন্নীত করা হয়। প্রধান বিচারপতি খান্না ছাড়াও সুপ্রিম কোর্টের কলেজিয়ামে রয়েছেন বিচারপতি ভূষণ আর গাবাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি বিক্রম নাথ। সুপ্রিম কোর্টে 34 জন বিচারপতি থাকতে পারেন, তবে এর আগে 2টি পদ খালি ছিল। তবে আজ বিচারপতি বাগচির নিয়োগের মাধ্যমে সুপ্রিম কোর্টে আরও একটি মাত্র শূন্য পদ রয়ে গিয়েছে। এদিকে সুপ্রিম কোর্টে বিচারপতি বাগচির কার্যকাল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। তিনি 2031 সালের মে মাসে প্রধান বিচারপতি হতে চলেছেন। অবশ্য এরপর 2031 সালের 2 অক্টোবরই তার সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়ার সময় হয়ে যাবে। অর্থাৎ মাত্র 4 মাসের কিছু বেশি সময়ের জন্যই তিনি প্রধান বিচারপতি থাকতে পারেন। অপরদিকে নতুন মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর জুনে চালু হবে বললেন গৌতম আদানি। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ঘোষণা করেছেন যে নতুন মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর চলতি বছর জুনে চালু হবে। এই ঘোষণা তিনি বিমানবন্দরের নির্মাণ সাইট পরিদর্শন করার পর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। উল্লেখযোগ্য যে গত 29 ডিসেম্বর এই নির্মাণাধীন বিমানবন্দরে প্রথম সফল পরীক্ষামূলক বিমান অবতরণ করেছিল। প্রথম দিকে এই বিমানবন্দরটি মে মাসের দ্বিতীয়ার্ধে দেশের অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু করবে এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে জুলাই মাসের শেষের দিকে। 16,700 কোটি টাকায় নির্মিত এই বিমানবন্দরটি মুম্বাই মেট্রোপলিটন এলাকার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হবে, যা শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের পরবর্তী বৃহত্তম হবে। এই প্রকল্পটি NMIAL অর্থাৎ নতুন মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড নামে একটি বিশেষ উদ্দেশ্য সংস্থা দ্বারা পরিচালিত হচ্ছে, যেখানে আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেডের 74% এবং মহারাষ্ট্র সরকারের সিডসিওর 26% শেয়ার রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আদানি তার পোস্টে বলেন, এটি ভারতের ভবিষ্যৎ বিমান পরিবহন খাতের একটি পরিচয়। নতুন মুম্বাই বিমানবন্দর হবে বিশ্বের শীর্ষ বিমানবন্দরগুলোর একটি, যা কানেক্টিভিটি এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আনবে। এটি দেশটির জন্য একটি উপহার হবে।
অপরদিকে শীঘ্রই ফেরত দেওয়া হবে অধিগৃহীত জমি। কেন্দ্রীয় সরকার চালু করেছে নতুন ন্যাশনাল হাইওয়ে নীতিমালা। আপনার জমিও কি সরকারের অধিগৃহীত হয়েছে? তাহলে এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় সরকারের নতুন ন্যাশনাল হাইওয়ে নীতিমালার অধীনে যেসব জমি হাইওয়ে নির্মাণের জন্য অধিগৃহীত হয়েছিল এবং গত 5 বছরে কোনো নির্মাণ কাজ শুরু হয়নি, সেই জমি আবার তার প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হবে। এটি সরকারের একটি নতুন উদ্যোগ যা জমি অধিগ্রহণের পরবর্তী পর্যায়ের জন্য তৈরি করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী যদি রাজমার্গের নির্মাণের জন্য অধিগৃহীত জমি 5 বছর পর্যন্ত ব্যবহার না হয়, তাহলে সরকার তা প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এর পাশাপাশি অধিগৃহীত জমির ক্ষতিপূরণের ঘোষণা হওয়ার পর 3 মাসের মধ্যে হাইওয়ে অথরিটি বা জমির মালিক যদি কোনো আপত্তি না জানায়, তাহলে তারা আর ক্ষতিপূরণের দাবি করতে পারবেন না। এই প্রস্তাবটি কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন এবং রাজমার্গ মন্ত্রণালয় ক্যাবিনেটে জমা দিয়েছে, যা জাতীয় রাজমার্গ আইন সংশোধনের জন্য উদ্যোগী হয়েছে। অপরদিকে শুরু হলো ভারতীয় সেনা ও জঙ্গিদের গুলির লড়াই। উত্তপ্ত পরিস্থিতি জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে গুলির লড়াই, ভারতীয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলো কুপওয়ারা এলাকায়। সূত্রের খবর, আজ সোমবার সকাল থেকে সেই সংঘর্ষ শুরু হয়েছে। বিগত কিছু মাস ধরেই জম্মু কাশ্মীরের একাধিক এলাকায় জঙ্গিদের তাণ্ডব লক্ষ্য করা গিয়েছে। ফের সেই একই ছবি ধরা পড়ল। ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে, তবে এখনো অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, জম্মু কাশ্মীর পুলিশের কাছে আগেই খবর ছিল যে কুপওয়ারা এলাকার একটি গ্রামে বেশ কিছু জঙ্গি লুকিয়ে আছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। সেই সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীও সেই অভিযানে যোগ দেয়। দুই পক্ষের যৌথ অভিযানে গোটা গ্রামে তল্লাশি শুরু হয়। অভিযোগ, ধরা পড়ার ভয়ে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী, তবে এখনো অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এনকাউন্টার পর্ব শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের কাজে তৎপর। শীঘ্রই এই বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে। অপরদিকে দুষ্কৃতীর গুলিতে হাফিজ ঘনিষ্ঠ নেতা আবু খাতালের রহস্য মৃত্যু। পাকিস্তানের মাটিতে খতম আরেক ভারত বিরোধী জঙ্গি। আরও এক ভারত বিরোধী সন্ত্রাসী খতম। এবার মুম্বাই হামলা সহ ভারতে সংগঠিত একাধিক সন্ত্রাসী চক্রান্তের অন্যতম মাস্টারমাইন্ড কুখ্যাত লস্কর নেতা আবু কাতাল খতম। গতকাল রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে পাকিস্তানে তার মৃত্যু হয়েছে। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিল সে, এবং 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদেরও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল। জম্মু কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী হামলার পেছনে তার নাম জড়িয়েছিল অতীতে। প্রাপ্ত তথ্য মতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জিলাম জেলায় গতকাল রাতে গুলিবিদ্ধ হয়ে কাতাল নিহত হয়। গাড়ি নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় তার গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। কারা এই খুন করলো তা এখনো জানা যায়নি। পাকিস্তানে একাধিক ছদ্মনাম ব্যবহার করত কাতাল, যার মধ্যে ফয়সল নাদিম ও কাতাল সিদ্দি অন্যতম। হাফিজ সঈদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাতাল লস্কর-ই-তৈয়বার প্রধান অপারেশনাল কমান্ডার পদে নিযুক্ত ছিল। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার চার্জশিট অনুযায়ী জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে লস্কর জঙ্গিদের প্রবেশ করিয়ে একাধিক হামলা পরিচালনা করেছে সে। 2023 সালে রাজৌরিতে পাকিস্তান যে হামলা চালিয়েছিল তার নেপথ্যেও এই জঙ্গির হাত ছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 2 শিশুসহ 7 জন। 2023 সালে রিয়াসি জেলায় পুণ্যার্থীদের বাসে হামলারও মূল চক্রী ছিল সে। এনআইএর চার্জশিটে কাতালের সঙ্গে লস্করের আরও 2 জঙ্গি সাজিদ জাট ও মোহাম্মদ কাশ্মীর নামও রয়েছে। কাতাল ও সাজিদ পাকিস্তানের নাগরিক, আর কাশিম 2002 সালে ভারত থেকে পাকিস্তানে গিয়ে লস্কর-ই-তৈয়বায় যোগ দেয়। কাতালের মৃত্যুর পর আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে, পাকিস্তানের মাটিতে আইএসআইয়ের বিশেষ নিরাপত্তায় থাকার পরও ভারত বিরোধী জঙ্গিদের কিভাবে লাগাতার খুন করা হচ্ছে। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে নিজের নিরাপত্তা রক্ষীদের নিয়ে জিলম এলাকায় গিয়েছিল কাতাল। তার সঙ্গে ছিল লস্করের কয়েকজন জঙ্গি। এছাড়াও সাধারণ পোশাকে তার ছায়াসঙ্গী হিসেবে ছিলেন কয়েকজন পাক সেনা কর্মীও। তার নিজস্ব নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি লস্কর নেতা কাতালকে পাক সেনা সর্বক্ষণের জন্য নিরাপত্তা দিত। যেখানেই যেতেন নিরাপত্তার ঘেরাটুপি থাকতেন কাতাল। এত কড়া নিরাপত্তার ঘেরাটুপির মধ্যে থেকেও কিভাবে খুন হয়ে গেলেন কাতাল? সন্দেহ বাড়ছে এখান থেকেই। এই ঘটনার নেপথ্যে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে পাকিস্তানে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।